गुड इवनिंग बंधुरा आज 31 আগস্ট मंगलवार आजकेर सन्ध्यार विशेष खबर हलो नतून नियुक्तिर संगे संगे जनसंख्या नीतिते गुरुत्व बीजेपी सरकारेर आवेदन करते पारबेन ना दुटिर बेशी सन्तानेर मा बाबा एक शिशु हिसेबे गण्य हबे जमज छोटो परिवार सम्पर्के कठोर पदक्षेप राज्य सरकारेर विस्तारित थाकबे प्रतिवेदने। स्कूल खुलते स्वास्थ्य विभागेर दिकेई ताकिये शिक्षामंत्री आशु आबसु सह 31 छात्र संगठनेर संगे बैठके रनज पेगु। एनआरसिर 2 बछर तालिकाय थेकेও आईनी मारपेचे आधार बंचित 8 लक्ष नागरिकपंजीर एक अन्य विडम्बना। शिक्षामंत्रीर डाका शिक्षा बैठके ब्रात्य बराक उपत्यका डाक ना पेये चटेलाल एबिपिपिओ। ডিমা হাসাওয়ে নিহত চালকদের পরিবারকে 5 লক্ষের চেক। শিলচর জল সম্পদে শূন্যপদ পূরণে সরকারি নীতি লঙ্ঘন 10 দিনের চরম সীমা দিয়ে আন্দোলনের হুমকি আকসার। উদারবন্দে বাইক মারুতি ভ্যান সংঘর্ষ আহত এক। বিজেপিকে রুখতে রাইজর দলের হাত ধরতে হবে কংগ্রেসকে বললেন অখিল গগৈ। ফেডারেল ফ্রন্ট গঠনে আঞ্চলিক দলগুলোর সঙ্গে মত বিনিময় অখিল গগৈর। সরকারি কর্মচারীর মর্যাদা সহ অন্য দাবিতে আন্দোলনের সিদ্ধান্ত আশা কর্মীদের সভায় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার আশ্বাস কমলাক্ষ ও আজিজের। হাইলাকান্দিতে অতিরিক্ত আরও 19টি আধার সেন্টার চালু বললেন হাইলাকান্দির জেলাশাসক রোহন কুমার জা। এবং সর্বশেষ খবরটি হলো রাজ্যে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, প্লাবিত শতাধিক গ্রাম, 16 জেলার 24টি রাজস্ব চক্র আক্রান্ত, খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন যাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। সরকারের কঠোর নীতি নিয়মের নামে আবদ্ধ হয়ে পড়েছে রাজ্যের কর্মচারী সমাজ। বিদ্যুতের মাসুল সংগ্রহের নামে উৎকুচের বিনিময়ে ছাড় দিতে গিয়ে কড়া শাস্তির সম্মুখীন হতে হয়েছিল কিছু কর্মীকে। এবার রাজ্যের কর্মচারীরা যে দুটির থেকে অধিক সন্তানের পিতামাতা নন তার জন্য নিজে থেকে ঘোষণাপত্র দাখিল করতে হবে, কারণ গত 1 জানুয়ারি থেকে ছোট পরিবার নীতি প্রযোজ্য করেছে রাজ্য সরকার। 2019 সালের 23 ডিসেম্বর ক্ষুদ্র পরিবার নীতির জন্য রাজ্য সরকার অধিসূচনা জারি করেছিল, যদিও এই নীতি চলতি বছরের 1 জানুয়ারি থেকে প্রযোজ্য করেছে রাজ্য সরকার। কোভিডের সংক্রমণ, নির্বাচনী আচরণবিধি প্রযোজ্য হওয়ার ফলে সরকারি নীতি নিয়ম প্রযোজ্য ছিল না। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার ফলে নতুন নিযুক্তির আগে ক্ষুদ্র পরিবার সম্পর্কে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। উল্লেখ্য, আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্য সরকারের অধীনে প্রায় সব কটি বিভাগে নিযুক্তি প্রক্রিয়া শুরু হবে। আসাম পুলিশে 15,000, প্রাথমিক শিক্ষায় 10,000, মাধ্যমিক শিক্ষায় 12,921টি, স্বাস্থ্য বিভাগে নার্স, প্যারামেডিক্যাল এবং অন্য কর্মচারীর 8,855টি পদে নিযুক্তির জন্য অনুমোদন জানানো হয়েছে। ওই 3টি বিভাগে নিযুক্তির প্রক্রিয়া শুরু হবে, যদিও চলতি বছরে রাজ্য সরকার 1 লক্ষেরও অধিক খালি পদে এবং নতুন পদে নিযুক্তি দেওয়ার কথা ঘোষণা করেছে। নতুন নিযুক্তির পদক্ষেপ গ্রহণ করার আগে রাজ্য সরকার ক্ষুদ্র পরিবার নীতি কার্যকর করার পর দুটির অধিক সন্তানের পিতামাতা সরকারি চাকরিতে আবেদনের জন্য অযোগ্য হয়ে পড়বেন। অবশ্য যমজ সন্তানের ক্ষেত্রে একটি শিশু বলে ধরা হবে। সেই সঙ্গে যারা নিযুক্তি পাবেন তারা নিজে থেকেই ঘোষণাপত্র জমা না দিলে কড়া শাস্তির মুখে পড়বেন। রাজ্য সরকারের গৃহীত জনসংখ্যা নীতি পঞ্চায়েত এবং অন্য স্থানীয় জনপ্রতিনিধির দেওয়া সার্টিফিকেট প্রযোজ্য করা হয়েছিল। বিগত সরকারের কার্যকালে হওয়া পঞ্চায়েত নির্বাচনে দুটির অধিক যে সন্তান নেই তার জন্য শপথনামা দাখিল করতে হয়েছিল প্রার্থীদের। দুটি সন্তানের পিতা হওয়ার পর পঞ্চায়েতের অনেক সভাপতিকে অপসারিত হতে হয়েছিল। ছোট পরিবার নীতি অনুযায়ী অধিসূচনা কার্যকরী হওয়া 1 জানুয়ারি 2021 সালের পর দুটির অধিক সন্তানের পিতা হলেই হারাতে হবে সরকারি চাকরি। এছাড়াও দুটির অধিক সন্তানের পিতামাতা সরকারি চাকরির জন্য প্রয়োজনীয় নথিপত্র বয়স থাকলেও আবেদন করলেও খারিজ হয়ে যাবে সেই আবেদন। অপরদিকে 2 বছর হয়ে গেলেও নাগরিকপঞ্জি বা এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের মাঝের এই 2 বছরে করোনার দাপটে কোথায় যেন হারিয়ে গিয়েছে এক বিশাল সংখ্যক মানুষের ভাগ্যলিপি।
বিভিন্ন অজুহাতে রিজেকশন স্লিপি আজ পর্যন্ত জারি করা হয়নি, যা দিয়ে এনআরসি চুট প্রায় 19 লক্ষ মানুষ তাদের বাদ পড়ার কারণ জেনে ট্রাইব্যুনালে চ্যালেঞ্জ জানাতে পারতেন। বাদ পড়াদের মধ্যে হিন্দুদের বিজেপি সরকার অভয় দিয়ে বলেছিল সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ পাশ হয়ে গেলে তাদের আর ভয় নেই, এতে আইনের জেরে তারা এদেশেই থেকে যেতে পারবেন। কিন্তু 1.5 বছরেরও বেশি হয়ে গেল সেই সিএএ এর ভিডিও আজ পর্যন্ত ঝুলে আছে, যার জেরে সিএএ কার্যকরী করা যায়নি। সার্বিকভাবে গোটা এনআরসি কার্যত হিমঘরে। একদিকে অনিশ্চিত ভবিষ্যৎ, অন্যদিকে এনআরসিতে নাম না থাকার জন্য কার্যত সব সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়ে চরম ভাগ্য বিড়ম্বনায় পড়েছেন লক্ষ লক্ষ মানুষ। এনআরসির এক আধিকারিক পরিচয় গোপন রাখার শর্তে ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন এই মুহূর্তে কিছুই হচ্ছে না। গত বছর এনআরসির রাজ্য সমন্বয়ক হিতেশ দেব শর্মা গুয়াহাটি হাইকোর্টে হলফনামা দাখিল করে 31 আগস্ট প্রকাশিত হওয়া এনআরসিকে পরিপূরক তালিকা বলে উল্লেখ করে এর রিভেরিফিকেশন চেয়েছিলেন। এনআরসির রাজ্য দফতরের সূত্র বলছে সুপ্রিম কোর্টের এসওপিতে স্পষ্ট বলা হয়েছিল যাদের নাম চূড়ান্ত তালিকায় থাকবে তাদের আপনা আপনি আধার দেওয়া হবে। তাদের যুক্তি, যেহেতু 31 আগস্ট জারি হওয়া এনআরসিকে আমরা চূড়ান্ত বলে মেনে নিচ্ছি না, তাই কিভাবে আবেদনকারীর তথ্য আমরা আধার কার্ড বা অন্য কিছুর জন্য প্রকাশ করতে পারি? এতে তো সুপ্রিম কোর্টের নির্দেশকেই লঙ্ঘন করা হবে। অন্যদিকে গুয়াহাটিস্থিত আধার কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে আসাম সরকারের গৃহ ও রাজনৈতিক বিভাগের চিঠির প্রেক্ষিতে আরজিআইয়ের স্পষ্টীকরণ না হওয়া পর্যন্ত তারা ওই লোকেদের আধার নম্বর ইস্যু করতে পারবেন না। ইউআইডিআই এর গুয়াহাটির আঞ্চলিক দফতরের ডেপুটি ডিরেক্টর কুলদীপ পেগুয়া জানিয়েছেন সুপ্রিম কোর্টের এসওপি মতেই আধার নম্বর দেওয়া জারি করার প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। এ ব্যাপারে আরজিআইয়ের পক্ষ থেকে স্পষ্টীকরণ না পাওয়া পর্যন্ত কিছু করা সম্ভব নয়। এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পরই গুয়াহাটিস্থিত আধার কর্তৃপক্ষ এবং নাগরিকপঞ্জির দফতরে হাজার হাজার চিঠি আসছে। বিষয় একটি, তারা কখন আধার পাবেন? সরকার স্কুল কলেজে ভর্তি হওয়া থেকে শুরু করে চাকরিতে আবেদন বা সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আধার থাকাটা বাধ্যতামূলক করেছে, অথচ এই রাজ্যের ওই লক্ষ লক্ষ মানুষ শুধুমাত্র সরকার বা আইনি জটিলতার জন্য চরম হয়রানির শিকার হচ্ছেন। কিন্তু ক্ষমতাসীন কেউ বিষয়টি নিয়ে কোনো উদ্যোগ নিচ্ছেন না। নাগরিকপঞ্জি নিয়ে এ রাজ্যে হাজারো যন্ত্রণার মধ্যে এই যেন এক অদ্ভুত বিড়ম্বনা। যাদের নাম নেই তারা তো নরক যন্ত্রণা ভোগ করছেন, ভাগ্যক্রমে যাদের ঠাঁই হয়েছে তারাও রাষ্ট্র কর্তৃক আরেক হয়রানির মুখে পড়েছেন। একদিকে নাগরিকপঞ্জি বঞ্চিত হয়ে রাষ্ট্রহীন হওয়ার চরম আতঙ্ক দিয়ে 2 বছর কাটিয়ে দিয়েছেন রাজ্যের 19 লক্ষ মানুষ, অন্যদিকে তালিকায় স্থান পেয়েও আইনি জটিলতায় আধার বঞ্চিত হয়ে নাগরিক অধিকারটুকুও পাচ্ছেন না আরও প্রায় 7 লক্ষ। কারো চাকরি হচ্ছে না তো কারো স্কলারশিপ, কারো পিএফ বন্ধ হয়ে গিয়েছে। নিত্যদিনের এই চরম যন্ত্রণা থেকে তারা পরিত্রাণ কবে পাবেন তাই এখন বড় প্রশ্ন। অপরদিকে বিজেপিকে রুখতে রাইজর দলের হাত ধরতে হবে কংগ্রেসকে, বললেন অখিল গগৈ। ফেডারেল ফ্রন্ট গঠনে আঞ্চলিক দলগুলোর সঙ্গে মত বিনিময় অখিল গগৈর। মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের প্রদেশ সভাপতির প্রস্তাব অগ্রাহ্য করলেও আসামের রাইজর দলের সভাপতি অখিল গগৈ তৃণমূল সুপ্রিমোর ভূয়সী প্রশংসা করলেন। সোমবার নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি কেন্দ্র থেকে বিজেপিকে হটাতে ফেডারেল ফ্রন্টের পক্ষে সওয়াল করলেও শেষ পর্যন্ত অখিল জানান 24 লোকসভা ভোটে মমতা ব্যানার্জির বিরোধী নেতৃত্বের এক অন্যতম প্রধান মুখ হয়ে উঠবেন। পাশাপাশি তিনি এও বলেন ফেডারেল ফ্রন্টে দেশের বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দলগুলো একজোট হয়ে গেরুয়া দলের নেতৃত্বাধীন এনডিএর বিরুদ্ধে লড়াইয়ে নামলেও দেশের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন মোড় নিতে পারে। অখিল গগৈ সর্বভারতীয় পর্যায়ে ফেডারেল ফ্রন্ট গঠনের লক্ষ্যে রাষ্ট্রীয় জনতা দল অর্থাৎ আরজেডি নেতা মনোজ ঝার সঙ্গে এক প্রস্তাব বৈঠক করেন। এতে অংশ নেন সমাজবাদী পার্টি এবং শিবসেনার শীর্ষ নেতৃবৃন্দ। বৈঠকে স্থির হয়েছে ফেডারেল ফ্রন্টের যাতে সব আঞ্চলিক দলগুলো অংশ নেয় সেজন্য প্রয়াস চালানো হবে। এ সম্পর্কে অখিল গগৈ পরিষ্কার জানিয়ে দেন ফেডারেল ফ্রন্টের বাইরেই রাখা হবে কংগ্রেসকে, কারণ ক্ষীয়মান শক্তি হলেও কংগ্রেস এখনও সর্বভারতীয় রাজনৈতিক দলের মর্যাদা পেয়ে থাকে। তাই কংগ্রেসের সঙ্গেও আতাত করে ফেডারেল ফ্রন্ট 24 লোকসভা ভোটে প্রার্থী দেবে। আঞ্চলিক দলগুলোর বৈঠকে অখিল গগৈ প্রস্তাব দেন আসামে আগামী বিধানসভা উপনির্বাচনে যদি ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দেওয়া যায়
তাহলে সার্বিকভাবে বিরোধীদের পক্ষেই হাওয়া ঘুরতে পারে, অর্থাৎ বিজেপির শক্তি তাতে হ্রাস পাবে বলেই তিনি মনে করেন। রাইজোর দলের সভাপতি আরও বলেন, বিষয়টি নিয়ে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গেও তার আলোচনা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আশ্বস্ত করে বলেছেন তিনি আসামের আঞ্চলিক দলের প্রস্তাবের সঙ্গে একমত। এই প্রসঙ্গে অখিল গগৈ আরও বলেন, উপনির্বাচনে বিজেপির পথ আটকাতে হলে ফেডারেল ফ্রন্টের শরিক দলগুলো জোট বেঁধে বিরোধী প্রার্থীদের অর্থ দিয়ে সাহায্য করতে হবে। মমতা এই প্রস্তাবে সায় দিয়েছেন। তবে তামিলনাড়ু ডিএমকে দলের নেতা স্ট্যালিনের সঙ্গে আগামী দিনের এই ফেডারেল ফ্রন্টের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সাংবাদিক সম্মেলনে অখিল আরও বলেন, দিল্লির আম আদমি পার্টির সঙ্গে বিষয়টি নিয়ে আগামী দিনে খোলাখুলি মত বিনিময় করা হবে। সর্বভারতীয় পর্যায়ে যদি আঞ্চলিক দলগুলোর কনফেডারেশন গড়ে তোলা না যায় তাহলে বিজেপিকে আটকানো কোনোভাবেই সম্ভব নয়। আসামের রাইজোর দলের অর্থের অভাব রয়েছে একথা স্বীকার করে তিনি জানান, সব আঞ্চলিক দলগুলোর কাছেই তিনি আর্থিক সাহায্যের জন্য আবেদন জানাবেন। কারণ বিজেপির মতো বিত্তশালী দলের সঙ্গে সমানে সমানে লড়াই করতে হলে অর্থ একটি বড় কারক। তিনি জানিয়ে দেন, 24-এর লোকসভা ভোটে শুধু কংগ্রেসের দিকে তাকিয়ে থাকলেই হবে না, এর জন্য সব আঞ্চলিক দলগুলোকে নিজেদের রাজ্য পর্যায়ে এনডিএর বিরুদ্ধে জনমত সংগঠনে নামতে হবে। তার মতে বিজেপি এবং আরএসএসের মতো সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে হলে ফেডারেল ফ্রন্টকে শক্তিশালী করতে হবে। এ ব্যাপারে উত্তর পূর্বাঞ্চলের রাইজোর দলই সক্রিয় ভূমিকা পালন করবে। এ প্রসঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, উত্তর পূর্বের 60টি রাজ্যের পৃথক পৃথক আঞ্চলিক দল রয়েছে। বর্তমানে তারা এনডিএর শরিক হলেও নিকট ভবিষ্যতে তারা যে এই জোটে থাকতে পারবেন না তাতে তিনি নিশ্চিত। আরজেডি নেতা মনোজ ঝাকে তিনি জানিয়ে দেন, এখন থেকে যদি ফেডারেল ফ্রন্ট গঠনের উদ্যোগ না নেওয়া হয় তাহলে গেরুয়া দল বাজারে নেমে জলগুলা করবে এবং এর পরিণতিতে আঞ্চলিক ফ্রন্টের দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে তিনি আসামের রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করে বলেন, বিজেপি যেমন আসামে হিন্দুত্বের রাজনীতি করছে, ঠিক একই মুদ্রার অপিট হিসাবে এআইডিএফ দল মুসলিমদের নিয়ে রাজনীতি করছে। তাই এই দুই পরাশক্তিকে পরাজিত করতে হলে ফেডারেল ফ্রন্টের বিকল্প কিছু হতে পারে না। এ প্রসঙ্গে তিনি দৃঢ় আস্থা ব্যক্ত করে বলেন, আসামের মুসলিমরা একদিন বুঝতে পারবেন আজমলের দল এআইডিএফ কখনো মুসলিম জনগণের স্বার্থ সুরক্ষিত করতে পারবে না। কারণ সংখ্যাগরিষ্ঠকে অসন্তুষ্ট রেখে সংখ্যালঘুকে তুষণ করার যে রাজনীতি চলছে তা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। বিষয়টি নিয়ে ভেবেচিন্তে দেখার জন্য তিনি মুসলিম সম্প্রদায়ের কাছে জোরালো আবেদন জানান। অপরদিকে শিলচর জল সম্পদে শূন্যপদ পূরণে সরকারি নীতি লঙ্ঘন, 10 দিনের চরম সীমা দিয়ে আন্দোলনের হুমকি আকসার। জল সম্পদের শিলচর কার্যালয়ে বহির্জেলা থেকে 5 জনকে বদলি করে তৃতীয় শ্রেণীর শূন্যপদ পূরণ করার তীব্র বিরোধিতা করল আকসা। হিমন্ত বিশ্ব শর্মার 100 দিন পূর্ণ হওয়ায় সরকার উন্নয়নের খতিয়ান তুলে ধরেছে। যদিও জল সম্পদে বহির্জেলা থেকে বদলি করার পদক্ষেপে এই অঞ্চলের জনমানসে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। ছাত্র সংস্থা আকসা অভিযোগ করেছে, বরাক উপত্যকাকে বঞ্চিত করার প্রবণতা বেড়ে চলেছে। বরাক ব্রহ্মপুত্র 2 উপত্যকায় সম উন্নয়নের কথা বলা হলেও বাস্তবে বরাক বঞ্চনা অব্যাহত রয়েছে। বরাকের শাসক দলের নেতারা উন্নয়ন নিয়ে গলাবাজি করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা ছাড়া আর কিছুই করছেন না। আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, অধ্যাপক নিরঞ্জন দত্ত, সাইদুর রহমান, বিশ্বজিৎ দেব, মধুমিতা দে, জয়শ্রী নাথ, সুকমল দাস, রাজীব পাল, শর্মিলা দাস, রিম্পি শুক্লবদ্ধ স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, সরকারি নীতি লঙ্ঘন করে জল সম্পদের শিলচর কার্যালয়ে বহির্জেলা থেকে বদলি করে তৃতীয় শ্রেণীর পদ পূরণের মধ্য দিয়ে স্থানীয়দের নিয়োগের পথ বন্ধ হয়ে গেল। এখানকার শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ এভাবে শেষ করে দেওয়ার পেছনে যে বড় ধরনের অভিসন্ধি কাজ করছে। দিশপুরে বরাক বিরোধী যে শক্তিশালী সক্রিয় রয়েছে, একের পর এক এসব কাণ্ড করে তারা তাদের অভিষ্ট পূরণ করেছে। এ ধরনের ঘটনা কখনো প্রকাশ্যে এলেও বেশিরভাগই আড়ালে হয়ে থাকে। বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, ন্যস্ত স্বার্থ চরিতার্থ করতে গিয়ে এই অঞ্চলের রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরা তথা একাংশ সরকারি আধিকারিক দিশপুরের বরাক বিরোধী চক্রের সঙ্গে গভীর যোগসাজশ গড়ে তুলেছেন। আকসার প্রশ্ন, জল সম্পদ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা সরকারের একজন গুরুত্বপূর্ণ মুখপাত্র, তা সত্ত্বেও তারই বিভাগে এ ধরনের বরাক বিরোধী ঘটনা ঘটে কিভাবে? এর জবাব এখন কে বা কারা দেবেন? বরাক বিরোধী চক্র যদি মনে করেন এই অঞ্চলের জনগণকে এভাবে দীর্ঘদিন বোকা বানিয়ে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করে যাবেন, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছেন।
একই সঙ্গে এখানকার নির্বাচিত জনপ্রতিনিধিরা অর্থাৎ বিধায়ক সাংসদরা এইরকম গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের সদর্থক ভূমিকা পালন করতে পারছেন না কেন, এই প্রশ্ন ছুড়ে দিচ্ছে আকসা। আকসার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই অঞ্চলের কর্মপ্রার্থী যুবক যুবতীদের পুঞ্জীভূত অসন্তোষ যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাকের সঙ্গে বৈষম্য করা হবে না বলে বিভিন্ন সময়ে যে আশ্বাস দিয়েছেন, এটা অবশ্যই তার বিস্তৃত হওয়া উচিত নয়। একজন সুশাসক হিসেবে এই বিষয়টি তার দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত। আকসা দাবি জানিয়েছে, 10 দিনের মধ্যে জল সম্পদ বিভাগে এরকম পদ পূরণের নির্দেশ বাতিল করে বিষয়টির সুরাহা করা হোক, নয়তো জনগণকে সঙ্গে নিয়ে তীব্র প্রতিবাদী আন্দোলন গড়ে তোলা হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।